যেখানে আমরা আজ কথা বলবো ছোট পর্দার অন্যতম মুখ এবং বড় পর্দাতেও অনেকগুলো কাজ করছে সেই অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তোমাকে প্রথম প্রশ্ন যেটা আমি করবো সেটা হলো, তুমি এই প্রফেশনে কিভাবে? আমার আশাটা বলতে একদম ছোটবেলা থেকে আবৃত্তি করতাম। সে আবৃত্তি করতে করতে আবৃত্তির পাশাপাশি যেখানে আবৃত্তি শিখতাম যে স্কুলে, সেখানেই নাটক টাটক হতো আর কি। তো সেই নাটকে মাঝে মধ্যে যেরকম সবাই করে থাকে আর কি, সেরকম নাটক, কখনো গান, এসবে পার্টিসিপেট করতাম। তারপর যখন কলেজে পড়ি তখন থেকে আমার ছোটবেলা থেকে, প্রথমে বলি, পেশাটা খুব ভালো লাগতো। মানে অভিনয় বা অ্যাঙ্কারিং বা নিউজ রিডিং, এগুলো আমার খুব ভালো লাগার জায়গা ছিল। কিন্তু ভালো লাগাটাই যে শেষ পর্যন্ত মানে আর কি ওই পেশাটাতে আসতে পারবো সেটা ভাবিনি। তো কলেজে পড়তে পড়তে শ্রীরামপুরে একটি ইনস্টিটিউট হয় অভিনয়, নিউজ রিডিং, অ্যাঙ্কারিং এসব শেখাবার। তো সেখানে আমি নিউজ রিডিং অ্যাঙ্কারিং কোর্সে ভর্তি হই। তো সেখানে ভর্তি হওয়ার পর থেকেই স্থানীয় যে সমস্ত প্রোগ্রামগুলো, সেই সমস্ত প্রোগ্রামগুলোয় আমার এক এক করে আর কি ডাক আসতে। তো তখন আমি কিন্তু শুধুমাত্র অ্যাঙ্কার ছিলাম, মানে তখন কিন্তু অভিনয়ের কিছু একদমই ছিল না, শুধুমাত্র অ্যাঙ্কার ছিলাম। তো অ্যাঙ্কারিং করতে করতে তখন একটা মনের মধ্যে ইচ্ছে হলো যে অ্যাঙ্কারিংটা তো হচ্ছে, তাহলে এবার একটু অভিনয়টাতেও ট্রাই করা যাক। তারপর ঠিক গ্র্যাজুয়েশনের পরীক্ষা শেষ হলো, আমি সংস্কৃত অনার্সের স্টুডেন্ট ছিলাম। তো ঠিক অনার্সের পরীক্ষা শেষ হওয়ার পর আমি পোর্টফোলিও বিভিন্ন প্রোডাকশন হাউসে জমা দিলাম। তারপর সেখান থেকেই সুরিন্দার ফিল্মসের রুদ্রাণী বলে একটি কালার্স বাংলায় মেগা সিরিয়াল হতো, সেখান থেকে হঠাৎ করেই আমার ডাক হলো। মানে শুধুমাত্র ছবি দেখি, কিন্তু আমাকে তার জন্য প্রথমে অডিশন দেওয়া কি সেরকম কিছু দিতে হয়নি। তো সেই প্রথম শুরু, তারপর সেটা থেকে একটার পর একটা মানে চলছে। তোমার বাড়ি থেকে কোনো চাপ ছিল না যে, যেটা অন্যান্য ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমার ছেলে আজ লেখাপড়া শিখে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা কোনো ভালো সরকারি চাকরি করবে, এই ভাবনাটা কিন্তু বাবা মার মধ্যে থাকে। যেহেতু তোমার মাও একজন স্কুল টিচার, সেহেতু মানে হেডমিস্ট্রেস, হ্যাঁ, সেখানে সেই দিক থেকে কি তোমার কোনো চাপ ছিল? প্রথমে বলি, যেটা বললেন একদম ঠিক, মানে এটা একদম প্রকৃত চিত্রটা এরকমই, আমাদের সামাজিক পরিকাঠামোর চিত্রটা এরকমই। কিন্তু আমার ক্ষেত্রটা পুরো উল্টো। আমার একদম বলা যেতে পারে 4-5 বছর বয়স থেকে শুরু করে আজ এই মুহূর্ত পর্যন্ত আমি পূর্ণ স্বাধীনতা পেয়েছি। আমার কোনো কিছুতে কোনো মানে আর কি, আমি যেটা জীবনে করতে চেয়েছি আমাকে বাড়ি থেকে সেটা করতে দেওয়া হয়েছে, মা বাবা দুজনেই তাই। আমি যখনই যা করতে চেয়েছি সেটাতে সমর্থন পেয়েছি। এবং আমার মা বাবার একটাই কথা ছিল যে আমি যেই প্রফেশনেই যাই না কেন, আমি যেটাকে চুজ করবো, আমি যদি তাতে খুশি থাকি তাহলে ওনারাও সেটাই খুশি। তো সেই জন্য আর কি কোনো আপত্তি তো আসেইনি, বরং উল্টে অনেক বেশি সমর্থন পেয়েছি, অনেক বেশি এনকারেজ করেছেন মা বাবা। সেটা তিন নাও আজ এই মুহূর্ত পর্যন্ত পাচ্ছি। ছোট এবং বড় পর্দায় তুমি এখন কোন কোন কাজের সঙ্গে যুক্ত? ছোট এবং বড় পর্দায় বলতে, বড় পর্দাতে আমার একটা সিনেমা বেশ কিছুদিন আগে রিলিজ করেছে, মানে করোনার সেকেন্ড ওয়েভটা আসার আগে মার্চে রিলিজ করেছে, অবসরে বলে। তপন দত্ত ছবিটির পরিচালক। তপন দা আমাকে প্রথম সিনেমায় সুযোগ দেন, যার জন্য কৃতজ্ঞ ওনার কাছে। তো সেখানে একদম অন্যরকমের একটা চরিত্র করেছিলাম। সেই ছবিটা খুব হিট হয়। মানে সেই সময় যখন করোনা পরবর্তী পরিস্থিতিতে মানুষ একদমই মানে আর কি নিরাপত্তার জন্যই হলে যাচ্ছিলেন না, ছবির ভালো মন্দ নয়, নিরাপত্তার জন্য, ভিড় অ্যাভয়েড করার জন্য, সেখানে দাঁড়িয়ে ছবিটা খুব ভালো সাকসেসফুল হয় আর কি। সব মিলিয়ে 200 দিনের কাছাকাছি মতো ছবিটা চলে। তো সেই ছবিটার পর তারপর আমি আরেকটি কাজ করি, সেটা খুবই ছোট্ট চরিত্র। সেটা ছিল শ্যাম সিংহ রায় বলে একটা ছবি। ওইটাতে একটা সাংবাদিকের চরিত্র করেছিলাম আর কি। মানে রাখিদি ঠিক আমার সামনে যেই ভূমিকা অবতীর্ণ করছেন, রাখিদি যেই সাংবাদিক, সেখানে করেছিলাম। তারপর আমার আপকামিং যেটা গতকাল তার ট্রেলার রিলিজ হয়েছে আর কি, সেটা হচ্ছে অচেনা উত্তম। এটা হচ্ছে অতনু বসুর ছবি। আমার চরিত্রটা হচ্ছে তরুণ কুমারের ইয়ং এজটা, মানে একদম আমার এখন যেই বয়স বাস্তব জীবনে, সেই বয়সটা আমার তার থেকে একটু ছোট। তরুণ কুমারের যেই
বয়সটা, সেই চরিত্রটা আমি অভিনয় করেছি। চরিত্রটা যে খুব বড় বা সারা ছবি জুড়ে রয়েছে এমনটা নয়, কিন্তু চ্যালেঞ্জিং, মানে ওই মানুষটার নাম তরুণ কুমারের মতো একজন মানুষের অল্প বয়সের চরিত্র অভিনয় করা, ওটাতে আমি একটা দৃশ্য হলে সেটার জন্য খুব হোল হার্টেডলি করবো। আর অতনু বসুর মতো পরিচালক, আর আমি আমার সঙ্গে যাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবার সুযোগ পেয়েছি, আমাদের সকলের প্রিয় রানী রাসমণি। আমি সামাজিক মাধ্যমে কিছুদিন আগেই একটা ছবি দিয়েছিলাম, দিদিপ্রিয়া রায়, দিদিপ্রিয়ার সঙ্গে অভিনয় করলাম। আরো সব অপুদা আছেন, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, এনারা বিভিন্ন চরিত্র অভিনয় করছেন। 22শে জুলাই ছবিটা রিলিজ করছে, তো সকলের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ছবিটা আপনারা হলে গিয়ে দেখুন। শুধু যে আমি আছি বলেই দেখবেন তা নয়, সবার জন্য, শুধু আমার ছবি দেখবেন এমন নয়, সবার জন্য সব বাংলা ছবি অবশ্যই হলে গিয়ে দেখুন, এটা খুব দরকার। সিনেমার পাশাপাশি তোমার যে বাচিক শিল্পী হিসেবে তুমি খুব একজন পরিচিত মুখ, এবং সঞ্চালনার কাজও করে যাচ্ছ বা সংবাদ পাঠ করছো, কিভাবে এত কাজ একসাথে চালিয়ে যাচ্ছ? আসলে এটা আমার মনে হয় আমরা না প্রত্যেকটা মানুষই, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সব কাজ পারার একটা ক্ষমতা থাকে। সেটা মানে আমি, আমার সামনে আপনি বসে আছেন, আপনাকে দিয়েও দেখেছি আমি, মানে বড়দের যাদের দেখে বিশেষভাবে অনুপ্রাণিত হই, তার মধ্যে যিনি আজকে আমার সাক্ষাৎকারটা নিচ্ছেন তিনিও আমার কিছু ইন্সপিরেশন বলা যায়, যে মানুষ ইচ্ছে করলে সবটাই করতে পারে। আর যদি সবচেয়ে বড় কথা আমার জীবনে পরিবারের সাপোর্ট, আমার ক্ষেত্রে আমার পরিবারের এত বেশি সাপোর্ট আমি পাই, মানে আমাকে না পরিবারের কিছু নিয়ে খুব একটা ভাবতেই হয় না, মানে মা বাবা সব দিকটা সামলে নেয়। এবং আমি এখনো যেদিন বাড়ি থেকে হয়তো শুটিং এ যাই বা নিউজে যাই, মানে এখনো পর্যন্ত বাবা জলটা ব্যাগের সামনে যে ব্যাগটা নিয়ে যাবো রেখে দিল, মা টিফিনটা করে একদম রেডি করে দেওয়া, বারবার ফোন করে জিজ্ঞেস করা খেলাম কিনা। তো এইটা করার ফলে কি আমার মাথায় আর তো কোনো চাপ নেই, আমার একটাই কাজ, শুধুমাত্র নিজের কাজে ফোকাস করা। আর আমি সত্যি কথা বলতে কি, এই জগতের এই সমস্ত কাজ, যেমন নিউজ পড়া বললেন বা অ্যাঙ্কারিং, অভিনয় করা, এর বাইরে না আমি খুব একটা কিছু পারি না। মানে আমি অন্য কাজে একদমই পারদর্শী নই। অন্য মানুষ তো কত কিছু পারে, আমি এই কাজগুলোই পারি, তাই এই কাজগুলো পারি। আমার কোনো মানে হেক্টিক মনে হয় না, আমার কাজ না থাকলে পাগল পাগল লাগে। আমার বেড়াতে যেতে ভালো লাগে না, আমার মনে হয় 3-4 দিন যদি বেড়াতে যাই ক্যামেরা ফেস করতে পারবো না, তার এক কথা আমাকে আমি খুব মিস করবো, এটাই। আর প্রথমবার যখন ক্যামেরা ফেস করলে তখন কিরকম লাগে? এইটাও একটা অদ্ভুত ব্যাপার, প্রথম ক্যামেরা ফেস করা। একদম প্রথম একটা নন ফিকশনে গেস্ট হয়ে আমরা ফুল ফ্যামিলি গেছিলাম, সেটাকে আমি ঠিক প্রফেশনাল তো বলবো না, রবিবারের পরিবার বলে একটা শো কলকাতা দূরদর্শনে হতো, আমি মা বাবা আমরাই শোতে উইনার হয়েছিলাম 2015-তে। ক্ষেত্রে একটু নার্ভাস হওয়াটা হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু আমার ক্ষেত্রে একদমই কোনো অসুবিধা হয়নি। আমি মানে খুব মানে আর কি একটা কমফর্ট ফিল করছিলাম যতক্ষণ ক্যামেরার সামনে বলছিলাম। ডিরেক্টরের কথা যেরকম যেরকম বলেছে সেরকম করেছিলাম, কোনো ভয়টা কিচ্ছু। তুমি যেহেতু বাচিক জগতে ছিলে, সেই জন্যই বোধহয় তোমার সেটা, এইটা একটা দিদি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যে আমি যেহেতু স্টেজ করতাম, আমার শুরুটা যেহেতু স্টেজ দিয়ে, আমাদের প্রচুর মানুষের সামনে তো আসতে হয় প্রতিদিন। এরকম কোনো জায়গায় যদি একটু ইন্টেরিয়ারে যাই বা শহরের দিকেও অনেক অনুষ্ঠান থাকে, হাজার হাজার মানুষ ভর্তি, তাদের সামনে যখন আমাদের লাইভ পারফরমেন্স করি আমরা অ্যাঙ্কারিং এর সময়, সেক্ষেত্রে একটা কথা যদি আমার মুখ থেকে বেরিয়ে যায়, আর তো আমি কথা আছে না, মুখের কথার বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। তো সেরকম লাইভ যখন আমরা কোনো স্টেজে কথা বলি, আর তো আমি সেটাকে সংশোধন করতে পারবো না, শুটিং এ রিটেকের জায়গা থাকে, কিন্তু স্টেজে তো যা একবার বলে ফেলবো সেটাই আর কি দর্শক নিয়ে যাবে। তো সেই জন্য জড়তাটা ছিল না, মানে একদম ফ্রি। আমি প্রত্যেকদিন অত দর্শককে যেহেতু এ করতাম, তো সেদিক থেকে হয়তো ওই কারণে আপনি যেটা বললেন একদমই ঠিক, ওই কারণে হয়তো কোনো জড়তা। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে একদম পুরোপুরি ছোট পর্দার জন্যই আজকে আমার মানে যেটুকু যা পরিচিতি, দুটোর জন্য একটা মঞ্চ, 2 ছোট পর্দা, এই দুটো আমাকে মূল পরিচিতি, সবটাই বলবো জীবন তো সবকিছু নিয়ে, অর্থ, পরিচিতি, সমস্ত কিছু দিয়েছে। এবং আজকে হয়তো আমি এই সাক্ষাৎকারটা দিচ্ছি তো ছোট পর্দার জন্য। তো ছোট পর্দাতে খুব মন দিয়ে কাজটা করতে চাই আর কি, ভালোভাবে, যেন জীবনের শেষ দিন শেষ মুহূর্ত পর্যন্ত ছোট পর্দার সঙ্গে যাতে যুক্ত থাকতে পারি। মেগা সিরিয়ালে খুব মন দিয়ে ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চাই। তবে আমি একটা কথা মানি,
চরিত্রের কোনো ভালো মন্দ বলে কিছু হয় না। এরকম আমি একটি ধারাবাহিক দেখেছিলাম, যাতে গল্পটা ছিল ডেফ অ্যান্ড ডাম্বদের উপর, যারা কথাও বলতে পারে না, কানে শুনতে পারে না। টোটাল 1.5 বছরের মানে সিরিয়ালে আর কি, নায়ক নায়িকার একদিনও একটাও ডায়লগ ছিল না। তাদের পুরোটাই কিন্তু অভিনয় করতে হয়েছিল হাত পা নেড়ে। যেরকম আমরা জানি যাদের কথা বলতে অসুবিধে থাকে বা কানে শুনতে অসুবিধে থাকে, তারা হাত পা নেড়ে বোঝায়। তো তারা এই চরিত্রে 1.5 বছর অভিনয় করে গেছে। তো সেই জন্য আমার কাছে চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। ভালো চরিত্র হলে অবশ্যই করব। চরিত্রের ক্ষেত্রে বাদ বিচার অতটা এখনো করার জায়গায় নেই, কারণ কাজটা প্রচন্ড ভালোবাসি। আমার মনে হয় বাড়িতে বসে থাকার থেকে একটা শুধু রিয়াকশন শর্ট দেওয়া ফ্লোরে গিয়ে সেটা অনেক বেটার আর কি। তো জন্য কাজটা খুব মন দিয়ে করবো। আর বড় পর্দা তো অবশ্যই করব। বড় পর্দা এই নিয়ে আমার 3য় ছবি, এটা আসতে চলেছে। বড় পর্দাতেও আমাকে যখনই পরিচালক প্রযোজকরা মনে করবেন এই চরিত্রটার সঙ্গে আমি মানানসই, ডাকলে আমি অবশ্যই যাব। আর একটা কাজ, আমি কিছু সামাজিক কাজ করি, সেই কাজগুলো আরেকটু ভালোভাবে করতে চাই। যেমন আমি রক্ত দান করি, প্রত্যেক বছরে 2 বার করে করি। থ্যালাসেমিয়ার সংগঠনের সঙ্গে যুক্ত আছি। তো আমরা 4 বার পর্যন্ত সুস্থ মানুষরা রক্ত দিতে পারি। তো টার্গেট যেটা আছে, এবছর থেকে 2 বারের জায়গায় 3 বার, ইন ফিউচার 4 বার বছরে রক্ত দেওয়া, এইরকম কাজগুলো করে যাওয়া, মানুষকে সচেতন করা রক্ত দেওয়ার ব্যাপারে, এই কাজগুলো করে যেতে চাই আর কি। আর একটা ভীষণভাবে করে যেতে চাই, মানুষের জন্য যেটা করতে চাই, মরণের পরে চক্ষুদান। এটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের, কারণ আমরা মারা যাওয়ার পর আমরা তো কিছু, আমাদের চোখের তো আর কোনো ফাংশন থাকে না। তাই আমি নিজের চোখ এবং ফুল বডি পুরোটাই কিন্তু বছর 1.5 হলো খুব সম্ভবত ডোনেট করেছি। চোখটা সবার আগে, তারপর ফুল বডি। তো আগামী দিনে আমার কাজ হবে মানুষকে কাউন্সেলিং করে বলা যে বিশেষ করে চক্ষুদান করার জন্য, কারণ চক্ষুদানটা খুব দরকার। আমিও তোমার সাথে একমত, কারণ আমিও তোমার মতো যে আমিও চক্ষুদান এবং মরণোত্তর যে দেহদানের অঙ্গীকার করছি, এবং এতে আমি নিজেও এই প্রচারটা খুব দরকার। মানুষ মারা যাওয়ার পরে চক্ষু এবং আমরা পুড়িয়ে নষ্ট করে, কিন্তু ওই যে অর্গানগুলো কিন্তু খুব মানে চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু খুব জরুরি। আমি রিসেন্টলি, আমাকে একজন আমাদের পরিচিত বাচিক শিল্পী, তিনি পেশাতেও আরো অনেক কিছুর সঙ্গে যুক্ত, তিনি একদিন আমাকে হঠাৎ মেসেজ করলেন যে ভাই, এরকম আমার পরিচিত একজনের চোখ একটি বাচ্চার নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিভাবে কি চোখ ফিরে পাওয়ার, মানে কোনোভাবে কি করা যায়। তখন আমি আমাদের যে আই ব্যাংকের সঙ্গে যুক্ত, তার সঙ্গে যোগাযোগটা করিয়ে দিলাম, যাতে মনে হলো যদি কিছু হলেও উপকারে লাগে, অন্তত চেষ্টাটা করা যায়। সেটা আমার খুব ভালো লাগার জায়গা হবে। আমি তো নিজে হাতে বাচ্চাটির জন্য কিছু করতে পারছি না, কিন্তু আমার এইটুকু কানেকশনটা মানুষের সঙ্গে করিয়ে দেওয়ার মাধ্যমে একটি বাচ্চা যদি এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পায়, এর থেকে ভালো আর কিছু পাওয়া হয় না। মানে আমি কোটি টাকার বিনিময়ে ওই বাচ্চাটির মুখের হাসি বা তার মা বাবার মুখের হাসির মতোটা আমি কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। ওই জন্য এই কাজগুলো করে যেতে চাই। কোনো স্মরণীয় ঘটনা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে? স্মরণীয় ঘটনা সত্যি কথা বলতে অনেক কিছু। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা অন্যরকমের ধারণা ছিল, কারণ আমার পরিচিত, মানে আমি আমার পারিবারিক দিক দিয়ে বলছি, পারিবারিক দিক দিয়ে পরিচিত বা এমনিও যারা সামাজিকভাবে পরিচিত, তাদের মধ্যে খুব কম মানুষই এই ফিল্ম ইন্ডাস্ট্রি। পারিবারিক দিক থেকে তো আমাদের মানে বংশে দুবারই, বাবার দিক থেকে মায়ের দিক থেকে আমি প্রথম যে সরকারি চাকরির গন্ডি ভেঙে অন্য কোনো প্রফেশনে এসেছি আর কি। ইভেন বিজনেসেও কেউ যুক্ত না, সবাই মোটামুটি সরকারি চাকরির সঙ্গে যুক্ত, মায়ের বাড়ি বাবার বাড়ি দুটোতেই তাই। তো সেক্ষেত্রে আমাদের এই জগৎটা সম্পর্কে একটা অদ্ভুত কিছু ভুল ধারণা ছিল, যে মানুষগুলো বোধহয় সেরকম ভালো হবে না, মানুষগুলোর মধ্যে হয়তো সেরকম মানবিকতা দেখতে পাবো না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, খুব দৃঢ়তার সঙ্গে বলছি কথাটা, আমি আমার ছোট থেকে বড় হয়ে ওঠা যে সমাজ, সেখানে আমি যে মানবিকতা, যে মানবতা দেখেছি, তার থেকে 3-4 গুণ বেশি মানবিকতা আমি পেয়েছি আমার এই বছরের কেরিয়ারে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তখন ইন্ডাস্ট্রিতে মাস 3-3.5 মতো হবে আর কি। অগ্নিজল বলে একটা মেগা সিরিয়ালে অভিনয় করতাম। তো যখন অভিনয় করছি, ডিসেম্বর মাসের লাস্ট উইক, প্রচন্ড শীত, তখন আমি শ্রীরামপুর থেকে রেগুলার
যাওয়া আসা করে অভিনয় করতাম। এবং সেই যাওয়া আসাটা ছিল একদম আর 5 জনের মতো ট্রেনে বাসে সবাই যেরকম যাওয়া আসা করে সেরকম ভাবেই যাওয়া আসা করতাম। সিরিয়ালটা চলাকালীন আমার খুব জ্বর মানে মারাত্মক জ্বর আর কি, 102-3 মতো এরকম জ্বর। তো এবার আমি তখন একদম নতুন, এবার আমার জন্য তো পুরো ইউনিট সাফার করবে না, আর আমি সেটা মানে আমাদের এখনকার ছেলে মেয়েদের যেই একটা খুব মানে তারা খুব ওভার স্মার্ট হবে না, এখনকার ছেলে মেয়েদের মানে আমি বলছি আমার থেকে যারা বয়সে ছোট, হয়তো স্কুলে পড়তে পড়তে অভিনয় চলে এসছে এরকম, তারা খুব ওভার স্মার্ট হয়, তারা পরিষ্কার বলে দেবে কি আমার শরীর খারাপ, আমি কাজটা করতে পারবো না। কিন্তু আমি এখন কেন আমার মনে হয় আর 10 বছর বাদে পৌঁছেও নিজের অসুস্থতার জন্য শুধু অভিনয় জগতে কেন, এখানেও যদি কোনো কাজ থাকে পরিষ্কার মুখের উপর ওরকম ভাবে নিজের শরীর খারাপ বা নিজের ব্যক্তিগত কোনো অসুবিধার জন্য নাটা বলতে পারবো না, কারণ আমার মনে হবে সেটাকে বোধহয় ঔদ্ধত্য বোঝায়, ওই জন্য না বলতে পারবো না। তো আমি ভাবলাম আমি কি করব এখন, এত জ্বর, বাড়ি থেকেও তো বলছে যে না সমস্যা হয়নি, বাড়ি থেকে বলছে দেখ একটু কথা বলে যদি কোনোভাবে অ্যাডজাস্ট করা যায়। তো আমি তখন ফোন করলাম, ফোন করাতেই বললো, যিনি আমাকে কাস্টিং করেছিলেন, যিনি এক্সিকিউটিভ ছিলেন, তিনি বললেন যে তুই একটা কাজ কর, তোর জন্য আমি সিনটাকে পরে রাখছি, তুই আসবি, শটটা দিবি, শটটা দিয়ে একটু দরকার পড়লে শুয়ে রেস্ট দিবি, দিয়েই তোকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। এইরকম বেশ কিছু ঘটনা, আরো এরকম 2-3 বারে এইরকম ঘটনা ঘটেছে, বা এর থেকেও বেশি শরীর খারাপ নিয়ে গেছি, হয়তো নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছি কোনো কারণে। একবার আমার ডিহাইড্রেশন হয়ে গেছিল মারাত্মক, সেখান থেকে গিয়ে যখন শুটিং এ গেছি, যাওয়ার পর মানে পুরো হোমলি একটা অ্যাটমসফিয়ার পেয়েছি, মানে আমার জন্য বারবার করে তখন হয়তো ইলেকট্রল ওয়াটার করে দেওয়া হচ্ছে, ওআরএস করে দেওয়া হচ্ছে, ডিহাইড্রেশনটা যেহেতু শুনেছিলাম আমি নার্সিংহোম থেকে গেছি। তো এই কেয়ারিং গুলো না আমি আমার পরিচিত সমাজটার মধ্যে পাইনি, খুব মানে দুঃখের সঙ্গে হলেও বলছি, তবে সবার থেকে না কখনো। 90 ভাগের থেকে ভালো মানে আর কি রিটার্ন পেলেও 10 ভাগের থেকে পেয়েছি, বা বলা চলে খুব খারাপ পেয়েছি। কিন্তু মানবিকতা আমি শুনতে অনেকেই হয়তো যারা দেখবেন, বিশেষ করে আমার ইন্ডাস্ট্রির মানুষজন যারাও, আমি তো এটা দেখবেন সবাই, দেখলে হয়তো অবাক হবেন, হ্যাঁ আমি ফিল্ম ইন্ডাস্ট্রি বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, নিউজ মিডিয়া, আমি যেটা বলবো আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, আমরা যারা যুক্ত, এরা আমার জন্য যা করেছে অন্য কোনো মানে সাধারণ সমাজে আমরা পরিচিত যেই সমাজটায় আমি বড় হয়ে উঠেছি, সেই সমাজটা আমার জন্য অপেক্ষা করে, এটা বলতে। তোমার একটা বুটিকও আছে, সেই তাতে কালেকশন ভীষণ সুন্দর কালেকশন আছে, তুমি এই কালেকশন থেকে কালেক্ট করো এইসব জিনিসগুলো? আমার বুটিকের ব্যাপার হচ্ছে, বুটিকটা হয়ে গেল, সে এখন বেশ রীতিমতো বয়স্ক মানুষ, তার প্রায় 8 বছরের কাছাকাছি বয়স হতে চলেছে আর কি, 7 কমপ্লিট হয়ে গেছে। তো নিতান্তই শখে শুরু করা প্রথম বুটিকটা, তারপরে একটু একটু করে আমি কালেকশনের প্রসঙ্গটা যেহেতু এলো, কালেকশন করার জন্য না আমি নিজে বিভিন্ন বুটিক আর কি করি, ঘুরি আর কি, বিভিন্ন বুটিকে যাই, মানে লোপমুদ্রা দি, এবং আমি এই মুহূর্তে যে শার্টটা পরে আছি এটাই লোপমুদ্রা দি বুটিকের সঙ্গে শিল্পী। তো এই বুটিক গুলোতে আমি যাই কেন, বিভিন্ন আর কি যেই কালেকশন কি কি এখন মানুষ পছন্দ করছেন সেগুলোর সঙ্গে জেনে নিজেকে সেরকম ভাবে প্রস্তুত করার জন্য, মানুষ কি চাইছেন, অডিয়েন্স পালসটা এভাবে বুঝে। তারপর শান্তিনিকেতন, বলাগড়, শান্তিপুর, এই সমস্ত জায়গার বিভিন্ন তাঁতিরা, বিভিন্ন ডিজাইনাররা, তারা আমাকে, তাদেরকে আমি ডিজাইন বলি, বলার পর তারা আমাকে বানিয়ে দেন। আর কিছু কিছু কালেকশন যেগুলো শান্তিপুর থেকে আসে সেগুলো কিন্তু মানে চলতি নর্মাল কালেকশন, সেগুলো আমার বুটিক ছাড়াও কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে, এরকম কিছু কালেকশনও থাকে। আবার কিছু থাকে এক্সক্লুসিভ, যেগুলো শুধু আমার বুটিকের জন্যই তৈরি করা হয়, এবং সেগুলো বিভিন্ন ডিজাইনাররা শান্তিনিকেতন বুটিক থেকে আমাকে করে দেয়। তোমার বুটিক সম্পর্কে? হ্যাঁ, বুটিকের যেটা ব্যাপার সেটা হলো, বুটিকের এখন বয়স ভালোই, মানে বেশ রীতিমতো প্রাপ্তবয়স্ক হচ্ছে একটু একটু করে, 7-8 বছর হয়ে গেল প্রায়। ওটাও আমার একদম গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর, মানে অভিনয় জগৎ যতদিনের, বুটিকও প্রায় ততদিনের। নেহাতি শখে করা আর কি প্রথমে, তারপর আস্তে আস্তে সেটা মানুষের যখন কালেকশন ভালো লাগতে শুরু করলো, তখন আর কি একটু একটু করে আমারও সে মানে উৎসাহটা পেলাম আর কি।
কালেকশান প্রথমে আমি যেটা করি, আমি নিজে বিভিন্ন বুটিকে যাই, তারপর শুধু যে বুটিকে যাই এমনটা নয়, সোনাঝুরির হাটে নিয়মিত যাই, বা বিভিন্ন হাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কীরকম পোশাক পছন্দ করেন, পোশাকের সঙ্গে জুয়েলারি কীরকম কী পছন্দ করেন, সেগুলো সব একটু দেখি। আর যেহেতু আমি এই জগৎটাতে রয়েছি, ফ্যাশন বা এটা ইন্ডাস্ট্রি, এই সম্পর্কে আরও মানে আর কি অটোমেটিকভাবেই জানা হয়ে যায়, নিজের অজান্তেই জানা হয়ে যায়। তো সেগুলো জেনে এসে নিজে মন থেকে কিছু ডিজাইন দিয়ে কিছু কিছু আমার কারিগররা রয়েছেন যারা শান্তিপুর, শান্তিনিকেতন স্পেশালি আমি বলবো, বোলপুরের দিকের, তাদের বললে তারা কিন্তু ওগুলো বানিয়ে দেন। কাঁথার কাজের কিছু বা ফেব্রিকের কিছু কিছু কাজ হয়, আরও অনেক, তারপর ব্লকের ওপর নানা রকম কাজ হয়, এরকম নানা রকম আর কি বানিয়ে দেন তারা। বললে আর কিছু কিছু যেগুলো খুব কমন, মানে সব জায়গাতেই পাওয়া যায়, এরকম কিছু কালেকশানও রাখতে, কারণ মানুষের বিভিন্ন সময় বিভিন্ন পারপাসের প্রয়োজন হয়, ওই জন্য সব রকমই করি। আর চেষ্টা করি, যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আইটেমের আর কি প্রাইসটা একদম পকেট ফ্রেন্ডলি রাখা, যাতে মানুষ সব সময় যে কোনো মুহূর্তে সংগ্রহ করতে পারেন আর কি। মোটামুটি কিরকম রেঞ্জ থেকে তোমার পাঞ্জাবি বা শাড়ি? পাঞ্জাবি তো মোটামুটি ভালো কালেকশন, তোমার পাঞ্জাবি কালেকশন কিন্তু খুব ভালো। এটা আমি সকলের কাছ থেকে শুনছি এবং এতে আমার আরও উৎসাহটা বাড়ছে। আজকে একটু আগে ইন্টারভিউটা দিতে আসবার আগেই একজনের সঙ্গে পাঞ্জাবি নিয়েই কথা হচ্ছিল, তো তাদের সবার খুব ভালো লাগছে পাঞ্জাবির কালেকশানগুলো। মোটামুটি ওই 600-700 এরকম থেকে শুরু, 500রও থাকে কালেকশান রাখি পুজো টুজোর সময়। শাড়িও তাই 500-600 থেকে শুরু করে একদম 5000-এর ওপর পর্যন্ত রাখি। তবে আমি চেষ্টা করি ওই পকেট ফ্রেন্ডলি যতটা কালেকশান রাখা যায় তার মধ্যে অভিনবত্ব আনা, মানে পকেট ফ্রেন্ডলিও হতে হবে, আবার বাজার চলতি যেই কালেকশানগুলো আছে তার থেকেও একটু অন্য হতে হবে। এইটা একটা করি, কারণ আমার মনে হয় যারা কারিগররা কাজ করে তাদের উপরও তো আমার একটা দায়বদ্ধতা থাকে, তারা কষ্ট করে আমার জন্য জিনিসগুলো তৈরি করে, তাদের জিনিসগুলো যাতে ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে যায়, এটাই। আর তার সঙ্গে শাড়ির সঙ্গে ম্যাচিং করে তোমার জুয়েলারি সেটগুলো কিন্তু দারুণ। হ্যাঁ, ওটাও খুব ভালো মানুষের থেকে। হ্যাঁ, তুমি আমাকেও দিয়েছো। হ্যাঁ, ওটা মানে জুয়েলারিটাও পুরো প্রথম থেকে বলবো না, জুয়েলারিটা একটু কিছুদিন পর থেকে শুরু করা, যখন দেখলাম মারাত্মক ক্রেজ জুয়েলারির, তো সেই জায়গা থেকে প্রথম অক্সিডাইজড বা অ্যান্টিক যেই জুয়েলারি সেই দিয়ে শুরু করি। তারপর এখন যেগুলোর বিশেষভাবে চাহিদা সেইগুলো খুব আর কি চেষ্টা করি আর কি রাখতে। হ্যান্ডমেড বিভিন্ন জুয়েলারি প্রচুর, এখনকার অল্প বয়সী ছেলেমেয়েরা যারা আমার থেকেও ছোটো আর কি, হয়তো স্কুল কলেজে পড়ছে, খুব ভালো আঁকে, খুব ভালো পেন্টিং করে, নিজেদের আর্ট দিয়ে তারা বিভিন্ন জুয়েলারি বানায়। সেগুলোকে আমি আমার বুটিকে আনার চেষ্টা করছি, যাতে তাদের সেই শিল্পগুলোকে তারা ঠিকঠাক মতো জায়গায় নিয়ে আসতে পারে, মানুষের সামনে তুলে ধরতে পারে। সেই জন্য সেই রকম জুয়েলারি রাখার চেষ্টা করছি আর কি। সব রকম। কিভাবে তারা কালেক্ট করবে এগুলো তোমার কাছ থেকে? আমার কাছ থেকে যদি কালেক্ট করতে চায় তাহলে কিভাবে তারা? আমার কাছ থেকে কালেক্ট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আমি ওই রকম না কোনো ইচ্ছে করে কোনো শোরুম করা বা কোনো কি বলবো আউটলেট করা ইচ্ছে করে করিনি, কারণ আমার দেখাশুনো করার মতো কেউ নেই। আমাদের বাড়ির আমরা 3জনই বেরিয়ে যাই। এবার একটা বুটিক হোক বা যে কোনো বিজনেস, যে কোনো কাজ করতে গেলে নিজের তার মধ্যে পুরোপুরি ইনভলভমেন্টের খুব দরকার পড়ে। আপনি যে নিউজের সঙ্গে যুক্ত আছেন, আপনি দেখবেন আপনি নিজে যত এফোর্ট দিতে না পারলে সেই জায়গাটা না কোথাও একটু পড়ে যায়। তো ওই জন্য সেরকম কোনো আউটলেট বা শপ ওরকম কিছু করিনি। আমার পুরোটাই অনলাইন সিস্টেমে চলে। আমার রেগুলার যেই অফিসিয়াল ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গাতে ক্যাটালগ হিসেবে রেগুলার, সেরকম খুব কয়েকজনের, এটা মানে আমার কাছে আজকের ইন্টারভিউ সবচেয়ে কঠিন প্রশ্ন, আমি কার নাম বলবো কার নাম বলবো না, কারণ এত ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন। তার মধ্যে যাদের নাম বলতে পারি, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, ছোট পর্দায় বেশি অভিনয় করেন একজন শাহানা সেন, অপরাজিতা আঢ্য, এনারা আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী, মানে প্রিয় অভিনেত্রী, এনাদের অভিনয় খুব ভাল লাগে। প্রিয় অভিনেতাদের মধ্যে কৌশিক সেনের নাম করব, দেবদূত ঘোষের নাম করব, ভাস্বর চট্টোপাধ্যায় আমাদের সকলের ভীষণ প্রিয়, এই কজনের নাম করব। আর সিনেমা তো দেখো খুবই?
সিনেমা, হ্যাঁ, সিনেমা ইদানিং আবার মাঝে কিছুদিন ছেদ পড়েছিল। এখন যেটা হয় আলাদা করে আর সিনেমা ওরকম হয়তো সবাই মিলে যে দেখতে যাচ্ছি বন্ধু বান্ধব বা বাড়ি থেকে, এখন ওই প্রিমিয়ারগুলোতে আমন্ত্রণে যেতে যেতে অনেক সিনেমা দেখা হয়ে যায়। রিসেন্ট কোন সিনেমা দেখেছো? একদম কালকেই একটা ছবি দেখেছি প্রিমিয়ারে, লাস্ট ওটা কালকেই দেখা, সন্দীপ চৌধুরী পরিচালিত এরাও শত্রু, অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী পরিচালিত এরাও শত্রু দেখেছি কালকে। তার আগে আরেকটি গত সপ্তাহে প্রিমিয়ারে আমন্ত্রিত ছিলাম, সায়ন্তন মুখার্জির ঝরা পালক, জীবনানন্দ দাশের বাস্তব জীবন অবলম্বনে হয়েছে, অসাধারণ ছবি। আর প্রিয় সঙ্গীত শিল্পী কারা? প্রিয় সঙ্গীত শিল্পী আমার কাছে মহিলাদের মধ্যে বলতে গেলে সবার প্রথমে আশা ভোসলে, ভীষণ রকমের ভক্ত আশা ভোসলের গানের। আর পুরুষ কণ্ঠের মধ্যে একটু তো পুরনো দিনের গানই ভালোবাসি, হেমন্ত মুখার্জি, মান্না দে, এনাদের নামটাই করব। আর খেলার দিকে? খেলার দিকে না, আমি মানে অদ্ভুত এক মানুষ, আমার খেলার ছোট থেকে বললাম না, পুরো মানে মন প্রাণ ঢেলে পুরোটাই অভিনয় জগতের ওপর ছিল। মানে আমি ছোটোবেলা থেকে অভিনয় আসার আগেও না সিনেমা সিরিয়ালের ওইসব খুঁটিনাটিগুলো খুব দেখতাম। মানে ওই যে নিচে স্ক্রল যেত সিরিয়ালের টাইটেল সঙ্গে সঙ্গে, কে কার্যনির্বাহী প্রযোজনা, কে প্রযোজক, ওই জন্য খেলার ওপর ইন্টারেস্টটা কোনো দিনই ছিল না, আজও একদম নেই। তবে বাঙালি হিসেবে বলতে গেলে সৌরভ গাঙ্গুলির নামটাই করব, আমাদের দাদা। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের এত সময় দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগলো, মানে দৈনন্দিন জীবনে তো বড্ড একঘেয়ে হয়, তার থেকে আর আজকের গল্পটা মানে ঠিক আমার কাছে মানে কোনো অন্য বাইরের সংবাদপত্র বা কোনো নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেল থেকে এসেছেন তেমন না। আমি নিজের দিদির সঙ্গে রাখিদির সঙ্গে আমার সম্পর্কটা এতটাই ভালো, রাখিদি বা দীপ যারা রয়েছে এখানে, ওরা মানে আমার এতটাই কাছে যে ওদের সঙ্গে এটা ইন্টারভিউ দিচ্ছি মনে হচ্ছে না। হয়তো মানে মোবাইলটা হয়তো মানে মোবাইল বা ক্যামেরা যাই বলি না কেন, আমরা এগুলো হয়তো অন করা আছে, কিন্তু আসলে আমরা গল্পই করছি, হয়তো একটু মানে টিপটপ হয়ে একটা জায়গায় বসে গল্প করছি না, এটা আমার কাছে এতটাই একটা পারিবারিক গল্পের মতো আর কি। আমাদের আজকে খুব সুন্দর গল্প হলো অর্ণবের সাথে। আমাদের আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কারোর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায়। নমস্কার।